প্রেস সচিব আসলে তিনি একজন উপদেষ্টার থেকে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। অর্থাৎ এই সরকারের মধ্যে আসলে সমন্বয় নাই। এই পদে থেকে যদি আসলে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলতে পারেন, তার মানে কি? তার মানে তারা অবশ্যই দল গঠনের কাজটি করেছেন ওই পদে বা চেয়ারে বসে। যে মানে পুলিশ এখন এই বন্দুকটা হাতে নিতেই তারা ভয় পাচ্ছে। তারা পরবর্তীতে 1 বছরের মধ্যে বিতর্কিত হয়ে গেল। কেন? এর জন্য দায়ী প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে এবং তার উপদেষ্টা পরিষদ। আজকে আমি লক্ষ্য করলাম যে সিপিডির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি যেটি বললেন যে উপদেষ্টা কিছু বলছেন, জি প্রধান নির্বাহী, হ্যাঁ প্রধান নির্বাহী, তিনি বলছেন যে উপদেষ্টারা এখানে ইন্টার্ন করতে এসেছে, অর্ধেকের বেশি উপদেষ্টা। দেখেন, এই জায়গায় আসলে এইভাবে প্র্যাকটিস করা যায় না, বরং আপনি আগে থেকে শিখেছেন সেটার বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে উপদেষ্টারা আসলে অনেক কিছু নিজেরা বুঝতেছে না। একটু আগে দেখলাম যে উপদেষ্টা ফরিদা আক্তার তিনি যে কথাটি বলেছিলেন যে এইভাবে আমেরিকার সাথে নন ডিসক্লোজার এ ধরনের চুক্তি করা ঠিক হয়নি। আজকে আবার প্রেস সচিব বলছে যে উপদেষ্টা ফরিদা আক্তার তিনি আসলে সঠিক কথা বলেননি। তার মানে প্রেস সচিব আসলে তিনি একজন উপদেষ্টার থেকে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। অর্থাৎ এই সরকারের মধ্যে আসলে সমন্বয় নাই। যেহেতু সমন্বয় নাই, এ কারণে একজন এক এক ধরনের মন্তব্য করছে। একজন উপদেষ্টা আজ 3 থেকে 4 দিন তিনি টানা বলছেন তিনি পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে তিনি নির্বাচনে অংশ নেবেন বা রাজনীতি করবেন। আমার কথা হলো যে যদি কেউ নির্বাচন করতে চায় বা তিনি রাজনীতি করতে চান, সেক্ষেত্রে তিনি রাজনীতি না করে নির্বাচনের প্রস্তুতি না নিয়ে কেন আসলে উপদেষ্টা হিসেবে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হলেন? তাহলে কি সাবেক উপদেষ্টা হিসেবে নিজের সিভি ভারী করার জন্য তিনি উপদেষ্টা হয়েছেন? অর্থাৎ দেখেন, এই উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সমন্বয় নাই। মানে কিভাবে সম্ভব যে তিনি পদে রয়েছেন, এই পদে থাকা অবস্থায় বারবার বলছেন যে তফসিল ঘোষণার আগে তিনি সরে দাঁড়াবেন। হোয়াট ইজ দিস? যদি মনে হয় তিনি থাকবেন না, আজকেই তার উচিত পদত্যাগ করা, তাই না? কিন্তু সেটি তারা করছে না। এখন উপদেষ্টারা তারা এই পদে থেকে যদি আসলে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলতে পারেন, তার মানে কি? তার মানে তারা অবশ্যই দল গঠনের কাজটি করেছেন ওই পদে বা চেয়ারে বসে। যেটি নিয়ে আমরা অনেক সময় কথা বলেছি যে নতুন যে দল গঠিত হয়েছে, এই দল কোনো স্বাভাবিক দল নয়। এই দল কতিপয় উপদেষ্টা মিলে গঠন করেছেন এবং একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, বাকি 2 জন উপদেষ্টা পদে রয়েছেন। এবং আপনি লক্ষ্য করবেন যে যখন আসলে টিআইবির নির্বাহী পরিচালক তিনি বললেন যে একই সার্কেলের এখনও পর্যন্ত 2 জন উপদেষ্টা পদে রয়েছে, এই কথা বলার পর থেকে মূলত এই পদত্যাগের প্রসঙ্গটা আসতেছে যে আমরা তফসিল ঘোষণার আগে পদত্যাগ করব। তো আপনি যে কথাগুলো বলছিলেন যে নির্বাচন আসলে হবে কি না, আপা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নির্বাচন তো হতেই হবে। নির্বাচনের বিকল্প বাংলাদেশে আর কিছু আছে এই মুহূর্তে? যদি আপনি বলেন যে না নির্বাচন হবে না, আমি সমাজতন্ত্র কায়েম করব, আমি একনায়কতন্ত্র কায়েম করব, তাহলে বলতে হবে আপনাকে নির্বাচন হওয়ার বিকল্প নেই। এটা যেমন আপনি যে বুঝতেছেন, আমরাও বুঝতেছি। তারপরেও সমস্যাটা আসলে কেন, মানে কারণটা কি? না, সমস্যা তো আসলে অনেকে সৃষ্টি করছে। যারা মনে করছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হলে আমার জন্য আসলে সুবিধা হবে না, তারা নির্বাচন চায় না। কিন্তু যারা রাজনীতি করে তাদের অবশ্যই নিজের দলের থেকে দেশের কথা বেশি ভাবতে হবে। যদি এই দেশ না থাকে, আপনি কোথায় গিয়ে রাজনীতি করবেন? তার মানে সবার আগে এই দেশকে আমাদের টিকিয়ে রাখতে হবে। বাংলাদেশে কতটুকু আছে আসলে? জি, সেই ভাবনাটা কতটুকু আছে? অনেকের নাই, অনেকের আছে, একদমই যে নাই সেটি না। বাংলাদেশে অবশ্যই নির্বাচন হতে হবে এবং প্রধান উপদেষ্টা তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে চান। সেনা প্রধান আপনি নিশ্চয়ই জানেন, তিনি এই সরকার ক্ষমতা নেওয়ার পরপরই বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। এখন এই সরকার যদি সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে তারা কাজ করতে চায়, আসলে কি পারবে? পারবে না। এখনো পর্যন্ত এই যে বাংলাদেশ টিকে আছে কেন? কিভাবে? সেনাবাহিনী সহযোগিতা করছে, এই কারণে
পুলিশ তো ফাংশন করছে না, র্যাব করছে না, বিজিবি করছে না। যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখছেন যে টিকে রয়েছে একমাত্র সেনাবাহিনীর কারণে, এবং এলাকার যারা আসলে ওই মানে এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে বা অপরাধী যে চক্র রয়েছে, তারা কিন্তু একমাত্র সেনাবাহিনী ছাড়া কাউকে ভয় পাচ্ছে না। আপনি নিশ্চয়ই গাজীপুরে দেখেছেন যে একজন সাংবাদিক, যদিও তার বিরুদ্ধে অনেক অভিযোগ, 2 জন পুলিশের উপস্থিতিতে সম্ভবত তাকে আঘাত করা হয়েছে। এখন পুলিশ গিয়ে হাত দিয়ে ঠেকাচ্ছে, আর তাদের হাতে অস্ত্র। এইভাবে তো আসলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে না। সন্ত্রাসী দেখবে, বুকে গুলি করার দরকার নেই, পায়ে করবে। মানে পুলিশ এখন এই বন্দুকটা হাতে নিতেই তারা ভয় পাচ্ছে। কিন্তু এর মধ্যে চাঁদাবাজির যে বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, আপনারা নিশ্চয়ই দুজনেই দেখেছেন যে গুলশানের চাঁদাবাজির একটি ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের নাম এসেছে। একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, এবং এরপরে এই ভিডিওর বিষয় নিয়ে কিন্তু উনি কথাও বলেছেন। ওদিকে যিনি অভিযোগ করেছে ভিডিওতে, তার স্ত্রী কিন্তু আবার এসে তিনি বলেছেন যে তাকে জোর করে আটকে রেখে জোরপূর্বক এই শেখাস্তে করা হয়েছে, এবং ইশরাকের বিরুদ্ধে তিনি এই অভিযোগটা করেছেন। আসলে এখানে উপদেষ্টা আসিফ বলেছেন যে এগুলো অসত্য এবং উদ্দেশ্যমূলক। মানে বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? দেখেন, যে ঘটনা ঘটেছে গুলশানে, সেইটা অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক। যে সমন্বয়করা বা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, যাদেরকে আমরা এতটা সম্মান করলাম, যাদের আহ্বানে আমরা রাজপথে নামলাম, প্রত্যেকটা দল, বিভিন্ন সংগঠন তারাও নামলো, তারা পরবর্তীতে 1 বছরের মধ্যে বিতর্কিত হয়ে গেল। কেন? এর জন্য দায়ী প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে এবং তার উপদেষ্টা পরিষদ। বিভিন্ন দপ্তরে, সেক্টরে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। আজকে আমি স্বাস্থ্যের যে ডিজি রয়েছে তার একটি বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন, ইন্টার পড়ুয়া একজন শিক্ষার্থী সংস্কারের কি বোঝে, কলেজে পড়ুয়া শিক্ষার্থী সংস্কারের কি বোঝে, তারা কেন ওই কমিটিতে? নিশ্চয়ই আপনিও শুনেছেন। আসলেই তো সত্য। আপনি দেশের সংস্কার করবেন, আপনি প্রতিষ্ঠানের সংস্কার করবেন, আপনি সংবিধান সংস্কার করবেন, আপনি জনপ্রশাসন সংস্কার করবেন, আপনি বসিয়ে রেখেছেন একজন ছাত্রকে। হোয়াট ইজ দিস? মস্করা করেন? এবং এই কাজগুলো প্রধান উপদেষ্টা নিজে করেছে।